মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মধ্যে অনেকেই রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার এই বইয়ের ভূগোল সেটের উত্তর করে দেওয়ার জন্য অনেকবার করে বিভিন্ন ভিডিওতে সে কমেন্ট করেছো। তাই তোমাদের অনুরোধে আজকে বিভিন্ন যে মডেল সেটগুলো রয়েছে এই প্রশ্নবিচিত্রাতে তারই অ্যান্সার কি নিয়ে চলে এসেছি। একদম ফাইনাল টাচ হিসেবে ধরে নিতে পারো এই প্রশ্নগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দেব, বলে দেব। তো তোমরা শেষে যাদের যাদের প্রস্তুতি ছিল, ভালোভাবেই প্রস্তুতি হয়ে গেছিল, তারা তো দেখছোই, তার সঙ্গে সঙ্গে যাদের প্রস্তুতি নেই তারাও কিন্তু দেখে নাও। আমি একবারে ওয়ান লাইনার হিসেবেই কিন্তু উত্তরগুলো বলবো, তো তোমরা আশা করছি বুঝতে পারবে, দেখে নাও। দেখো এখানে আছে মডেল কোশ্চেন সেট। তাহলে মডেল কোশ্চেন সেটে প্রথমেই দেখো ওয়ান যেটা রয়েছে, এখানে প্রথম বলছে ওয়েগনারের মতে মহাদেশ সমূহের নিরক্ষ রেখামুখী সঞ্চরণের কারণ হলো অবশ্যই বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি। নেক্সট প্রশ্ন, মেরু ভ্রমণ বা পোলার ওয়ান্ডারিং অবস্থা মহাদেশের সঞ্চরণের সাপেক্ষে এটা হবে পুরা চুম্বকীয় সংক্রান্ত প্রমাণ। এরপরে একটা অনুচ্ছেদ রয়েছে, তোমাদের যাদের যাদের কাছে বইটা রয়েছে তারা অবশ্যই ভালো করে অনুচ্ছেদটা পড়ে নেবে। তো আমি এখানে আর পড়ে শোনাচ্ছি না, কারণ সময় তোমাদের কাছে একেবারেই কম। তো এর মধ্যে যত তাড়াতাড়ি যত বেশি প্রশ্ন বলা সম্ভব সেটাই আমি চেষ্টা করছি। এখানে দেখো প্রশ্নে বলা হচ্ছে হিমবাহের গতিশীলতার কারণ হলো, যেটা সঠিক উত্তর হবে অবশ্যই মাধ্যাকর্ষণ বল ও ওপরে তুষারের চাপ। নেক্সট একটা ছবি দেওয়া আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো ছবিটা। ছবির এই জায়গায় একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, এখানে কি হবে সেটাই জানতে চাওয়া হয়েছে। অবশ্যই সঠিক উত্তর হবে অভিকর্ষ বল। পরের প্রশ্ন, কার্স্ট অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত যে নামে পরিচিত সেটা হচ্ছে সিঙ্কহোল। এরপরের প্রশ্ন দেখো বলছে নিম্নলিখিত যে প্রক্রিয়াটি ঘনীভবনের ডায়াবেটিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয় তা হলো, অবশ্যই এটা সঠিক উত্তর হবে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, বিবৃতি কারণ দেওয়া হয়েছে মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম হয়, অবশ্যই সঠিক কথা। তারই সঙ্গে সঙ্গে দেওয়া আছে যে কারণে বলছে রাত্রি মেঘাচ্ছন্ন হলে তাপ বিকিরিত না হতে পেরে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরকে উত্তপ্ত করে তোলে, অবশ্যই সঠিক। তাই আমরা বেছে নিয়েছি অপশন এ, মানে এ এবং আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। চলে যাচ্ছি পরবর্তী 8 নম্বর প্রশ্ন। দেখো জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে যে ধরনের বৃষ্টিপাত ঘটায়, একেবারে চোখ কান বন্ধ করে উত্তর হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত। মেঘের ভেতর বরফ দানা সৃষ্টি ড্যাশ এই ব্যাখ্যার প্রবক্তা হয়েছেন কে না বার্জেরন ও ফিন্ডেরসেন। নেক্সট প্রশ্ন, বিবৃতি দুটো দেওয়া রয়েছে, দেখো গঠনগত দিক থেকে মহীসোপান মহাদেশেরই মগ্ন অংশ, সঠিক কথা। দ্বিতীয় বিবৃতি বলছে গভীর সমুদ্রের সমভূমি স্থলভাগের সমতল ভূমির ন্যায় সমতল হয় না, ভুল। সুতরাং আমরা বাঁচবো শুধুমাত্র বিবৃতি 1 সঠিক। পরের প্রশ্ন, সমুদ্রের হ্যালোক্লাইন স্তরে অর্থাৎ যেটা কিনা 300 থেকে 1000 মিটার গভীরতায় রয়েছে লবণতার হ্রাস বা বৃদ্ধির হার কি হয়, সবচেয়ে বেশি হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে দেখো একটা স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে, আমরা স্তম্ভটা ডিরেক্ট আগে মিলিয়ে নিই। বলা হচ্ছে টেরোপড, এটার সঙ্গে মিলবে কোনটা, হেটেরোপড। তারপরে বলা হচ্ছে গ্লোবিজারিনা, এটা হবে অবশ্যই ফোরামিনিফেরা। তারপরে রেডিওল্যারিয়ান, এটা হবে রেডিওলারিয়া। আর ডায়াটম মানে আণুবীক্ষণিক সামুদ্রিক উদ্ভিদ। এর পরের প্রশ্ন, সমুদ্র জলে লবণতার ঢালের তারতম্যকে কাজে লাগিয়ে নিম্নলিখিত যে দেশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে তা হলো নরওয়ে। পরের দেখো দুটো বিবৃতি দেওয়া রয়েছে, বাস্তুবিদ্যার কার্যকরী একক হলো বাস্তুতন্ত্র, ঠিক কথা। বাস্তুতন্ত্র সর্বদা গতিশীল, এটাও ঠিক কথা। সুতরাং আমরা বেছেছি দুটি বিবৃতি সঠিক। পরেরটা বলছে নিম্নলিখিত খাদ্য শৃঙ্খলটি যে ধরনের খাদ্য শৃঙ্খলের উদাহরণ, সেখানে কি কি বলা হয়েছে, ফড়িং থেকে ব্যাঙ থেকে সাপ থেকে ময়ূর, অবশ্যই এটা শিকারী খাদ্য শৃঙ্খল। এই হয়ে গেল আমাদের পার্ট এ। এরপরে পার্ট বি এর প্রশ্ন দেখে নাও। পার্ট বি তে বলছে জনবিজ্ঞান বা ডেমোগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন যে জনবিজ্ঞানী, তিনি হলেন এচিলি গাইলার্ড। পরের প্রশ্ন, কোন দেশের নিট পরিব্রাজন হলো সেই দেশের অন্তর্মুখী পরিব্রাজন ও বহির্মুখী পরিব্রাজনের পার্থক্য। এরপরে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে বোঝায় জন্মহার সমান মৃত্যুহার এবং অন্তর্মুখী পরিব্রাজন সমান বহির্মুখী পরিব্রাজন। এরপরে 19 নম্বরে বলা হচ্ছে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের সঠিক ক্রম পর্যায়। তো সঠিক ক্রম পর্যায় হিসেবে আমরা যেটা বাঁচবো, প্রথম পর্যায়ের হবে উচ্চ জন্মহার ও মৃত্যুহার, তারপরে হবে উচ্চ জন্মহার ও মৃত্যুহার নিম্নমুখী, তারপরে হবে জন্মহার ও মৃত্যুহার উভয়ই নিম্নমুখী, তারপরে যেটা হবে সেটা হচ্ছে কি না নিম্ন মৃত্যুহার কিন্তু জন্মহারের তুলনায় বেশি। এর পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত জনসংখ্যা বন্টনের নিয়ামক সমূহগুলির মধ্যে যেটি অর্থনৈতিক নিয়ামক নয় সেটা হচ্ছে উর্বর মৃত্তিকা। পরের প্রশ্ন, গ্রামের মধ্যে ছোট ছোট পাড়া বা প্রধান বসতি থেকে বিচ্ছিন্ন বসতিগুলি যে নামে পরিচিত তা হলো, অবশ্যই সঠিক উত্তর হবে হ্যামলেট। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এর পরে রয়েছে সেগুলো একটু দেখে নাও।
জনবসতির সংখ্যা ও এলাকার পারস্পরিক সম্পর্ক যে নামে পরিচিত সেটা হচ্ছে জনবসতির ধরন। পরেরটা, নদী উপত্যকার উঁচু পাড়ে গড়ে ওঠা গোষ্ঠীবদ্ধ জনবসতি, এটা হবে শুষ্কবিন্দু বসতি। বিভিন্ন পণ্যদ্রব্য আদান প্রদানের জন্য বন্দরকে কেন্দ্র করে গঠিত শহর যে নামে পরিচিত, অবশ্যই এটা হবে বন্দর শহর। পরের প্রশ্ন, পৌর জনবসতির সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত নয় যেটি, তা হলো আধুনিক যোগাযোগ ব্যবস্থার অভাব। এরপরে পার্ট সিতে বলছে 2011 সালে জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব কত, 382 জন পার বর্গ কিলোমিটার। এরপরে বলছে শুষ্ক অঞ্চলে জলবিভাজিকা উন্নয়নে গৃহীত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কযুক্ত নয় যেটি, তা হলো সেটা অবশ্যই হবে বাঁধ ও জলাধার নির্মাণ করা। এরপরে 28 নম্বরে দেখো একটা কি দেওয়া রয়েছে, স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে এবং তার নিরিখে এখানে অপশান দেওয়া রয়েছে। তো আমরা অপশানগুলো পরে দেখবো, আগে আমরা মিলিয়ে নেব। মিলিয়ে নিলে কি পাবো, দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অভ্র, তাহলে অভ্রের সঙ্গে আমরা যেটার মিল পাবো সেটা হবে বায়োটাইট। এরপরে কি দেওয়া রয়েছে, এরপরে দেওয়া রয়েছে বক্সাইট, তাহলে বক্সাইটের সঙ্গে মিল পাবো বোহোমাইট। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, বোহোমাইট হচ্ছে নেক্সট হবে। এরপরে আছে তামার সঙ্গে আমরা যেটার মিল পাবো সেটা অবশ্যই হবে চালকোসাইট। আর এরপরে পড়ে থাকলো আকরিক লোহা, সে হবে হেমাটাইট। তো এইভাবে আমরা স্তম্ভ মেলানোটা করে নিলাম। নেক্সট যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে সেটা একটু দেখে নাও। ভারতের প্রাচীনতম তেল খনিটি হলো, এটা হবে ডিগবয়। তারপরের প্রশ্ন, একটা মানচিত্র দেওয়া রয়েছে এখানে দেখো, আর এখানে একটা জায়গায় চিহ্নিত করা রয়েছে এবং প্রশ্নে জানানো হচ্ছে যে এ চিহ্নিত স্থানটি যে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রকে নির্দেশ করছে, এটা হবে গুজরাটের লাম্বা, তাই লাম্বাটা আমরা বেছে নিয়েছি। এরপর বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে শস্যাবর্তন পদ্ধতির সঠিক ক্রমপর্যায় কোনটি, কি কি দিয়েছে না, গম, সয়াবিন, মটর, আলু। তাহলে সেখানে ক্রমপর্যায় হিসেবে আমরা যেটা পাবো সয়াবিন, গম, তারপরে পাবো আলু, তারপরে মটর। এরপরে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, একেবারে এক বাক্যে সবাই বলবে ডক্টর এম.এস. স্বামীনাথন। এরপরে ভারতের যে শহরে কার্পাস গবেষণাগার অবস্থিত তা হলো সেটা হচ্ছে নাগপুর। এরপরে বলছে বিবৃতি দেওয়া রয়েছে আর কারণ দেওয়া রয়েছে, ভারতের অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করতে সরকার ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে। আর তার কারণ বলা হচ্ছে অল্প দূরত্বে পরিবহনের জন্য সড়ক পথ বিশেষ উপযোগী। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দুটো বিবৃতি কিন্তু সঠিক, তবে যেটা কারণ বলা হচ্ছে সেটা কিন্তু সঠিক ব্যাখ্যা হলো না, তার মধ্যে কোনো লিঙ্ক আমরা পেলাম না, তাই আমরা বেছে নেব অপশান বি সঠিক উত্তর। এরপরে এই সেটের লাস্ট প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, দেশীয় সীমানার মধ্যে সংঘটিত বাণিজ্য যে নামে পরিচিত তা হলো অবশ্যই এটা হবে আভ্যন্তরীণ বাণিজ্য। এই হয়ে গেল আমাদের মডেল সেট 1। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মডেল সেট 2। দেখতেই পাচ্ছ এখানে দেখো বলছে বিজ্ঞানী ওয়েগনারের মতে প্লবতা ও অভিকর্ষ বলের বৈষম্যের ফলে যে নতুন বল সৃষ্টি হয় তা সর্বাধিক হয় কোথায়, 45 ডিগ্রি অক্ষাংশে। এরপরে বিবৃতি কারণ রয়েছে শুষ্ক উপত্যকা অন্ধ উপত্যকা অপেক্ষা উঁচুতে অবস্থান করে এবং এখানে আলোর অভাব হয় না, ঠিক কথা। কারণে বলা হচ্ছে শুষ্ক উপত্যকায় জলের অভাবে ক্ষয়কার্য কম হওয়ায় উপত্যকা অগভীর হয়, এটাও সঠিক, তাই আমরা বেছে নেব, এবং ব্যাখ্যাটাও কিন্তু সঠিক, তাই আমরা এটাই বেছে নিয়েছি অপশান এ হিসাবে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 2 নম্বর সেটের 3 নম্বর প্রশ্ন। 2 নম্বর মডেল সেটের 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার আদর্শ জলবায়ু কোনটি, অবশ্যই নিরক্ষীয় বা আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, এটা হবে। এরপরে পোলজের মধ্যে অবস্থিত শঙ্কু আকৃতির অবশিষ্ট পাহাড়গুলিকে বলে হাম্পস। আপেক্ষিক আর্দ্রতা সব থেকে বেশি হয় ভোরবেলা, এটা তোমাদেরকে আগেই বলেছিলাম, আর সব থেকে কম হয় দুপুরবেলা। নাতিশীতোষ্ণ মণ্ডলে সীমান্ত বৃষ্টি সংঘটিত হয়। এরপরে বলছে বিবৃতিতে ট্রু ফলস নির্বাচন করতে বলেছে, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা নেওয়া হয় রিভার্সিং থার্মোমিটার দ্বারা, এটা কিন্তু ফলস। 4000 মিটার গভীরতায় সমুদ্র জলের তাপমাত্রা থাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, অবশ্যই সঠিক। 200 থেকে 1000 মিটার লবণতার ঢালের তারতম্যতা সর্বাধিক থাকে, না এটাও ভুল। সর্বাধিক থাকে বলে একে বলে আইসো হ্যালাইট, সর্বাধিক তো থাকেই না, সুতরাং এটা বলার কোনো প্রশ্নই নেই, এটা ভুল। তা এরপরে চলে যাচ্ছি আমরা 8 নম্বরে। 8 নম্বর বলা হচ্ছে কি, সমুদ্র জলের ঘনত্ব ও লবণতার সম্পর্ক সমানুপাতিক, এটা কারণ বলা বিবৃতি বলা হলো, এটা অবশ্যই সঠিক। এবং কারণে বলা হচ্ছে কি না, লোহিত সাগর, ভূমধ্যসাগর, পারস্য উপসাগর অধিক লবণতাযুক্ত হয় বলে সমুদ্র জলের ঘনত্ব বেশি হয়, এটাও সঠিক। সুতরাং আমরা বলতে পারি অপশান এ সঠিক উত্তর। এরপরে চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্ন।
9 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, সাম্প্রতিককালে গভীর সমুদ্রের তলদেশে আবিষ্কৃত বহু ধাতবীয় নুড়ির সঞ্চয়কে একত্রে বলে ম্যাঙ্গানিজ নুড়ি। এরপরে পিলেজিক সঞ্চয় দেখা যায়, এটা অবশ্যই গভীর সমুদ্রে। পরে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, এই অনুচ্ছেদ পড়ে তোমাকে উত্তর করতে হবে। ডেট্রিটাসদের যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তাকে বলে ডেট্রিভোর, এটা আমরা অনুচ্ছেদ না পড়লেও জানি। 13 নম্বরে দেখো বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে, সংখ্যা পিরামিডের শীর্ষভাগ তীক্ষ্ণ হয়, এটা বিবৃতি বলা হলো। কারণে বলা হচ্ছে সংখ্যা পিরামিডের ক্ষেত্রে উৎপাদক থেকে খাদকের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকে। তো আমরা তাহলে এখানে দেখছি কি না, দুটো ব্যাখ্যাই সঠিক এবং রিজনিংটাও সঠিক। এরপরে 14 নম্বরে বলছে মানুষ থেকে কৃষি থেকে আদ্য প্রাণী মানুষ থেকে কৃমি থেকে আদ্য প্রাণী এটি কোন প্রকার খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে? অবশ্যই এটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে জীবের আবাসস্থল ও পুষ্টি সংগ্রহের এলাকাকে কি বলে? ইকোলজিক্যাল নিচ বলে। এরপরে পার্ট বি এর প্রশ্ন, কোনো দেশের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে বলা হয় মানুষ জমি অনুপাত। মেধা প্রবাহ যেটাকে আসলে বলা হয় ব্রেন ড্রেন শব্দটি যে ধরনের পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত তা হচ্ছে আন্তর্জাতিক পরিব্রাজন। পরের প্রশ্ন, ড্যাশ শ্রেণীর পিরামিডে জন্মহারের তুলনায় মৃত্যুহার কম, সেটা 5ম শ্রেণীর। এরপরে দেখো ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী সেখান থেকে সঠিক যেটা হবে সেটা বাঁচতে বলা হয়েছে। ডায়াগ্রামে যেগুলো দেওয়া রয়েছে সেটা আমরা এই জায়গাটায় যেটা পাবো জিজ্ঞাসা চিহ্ন স্থানে, সেটা হচ্ছে অতি নিম্ন জন্মহার ও জন্ম অপেক্ষা মৃত্যুহার বেশি। এরপরে 20 নম্বরে বলছে জনসংখ্যার বৃদ্ধি ঋণাত্মক প্রকৃতির হয় পশ্চিম ইউরোপের দেশগুলোতে, ঋণাত্মক প্রকৃতির হয়। এরপরে বলছে সেন্সাস গ্রাম বা সেন্সাস ভিলেজ যেটা গ্রহণযোগ্য সংজ্ঞা কোনটি? বিকল্প উত্তরগুলির থেকে নির্বাচন করো। তো এখানে যে তথ্যগুলো দিয়েছে, একটা বলছে প্রতিটি গ্রামের একটি ভূমি রাজস্ব মানচিত্র আছে, হ্যাঁ থাকবে। প্রতিটি গ্রামের একটি নির্দিষ্ট সীমা আছে, এটাও থাকবে। সেন্সাস গ্রামের জনসংখ্যা 5000 জনের কম হতে হবে, এটাও ঠিক। 75% পুরুষ কর্মী কৃষি ও অন্যান্য প্রাথমিক কার্যে নিযুক্ত থাকবে, এটাও ঠিক। তাই আমরা এটা বলতে পারি যে সব কটা বিবৃতি কিন্তু সঠিক। এরপরে চলে যাচ্ছি, বলছে কি কনারবেশন বা পৌরপুঞ্জ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা বারবার আমি কিন্তু তোমাদেরকে বলেছি। তো সঠিক উত্তর হবে প্যাট্রিক গেডেস। মেট্রোপলিস, মেগালোপলিস, টিরানোপলিস, ইকুমেনোপলিস এটাকে রিঅ্যারেঞ্জ যদি করতে পারা যায় তাহলে যেটা পাওয়া যাবে সেটা যেমন ভাবে আছে ঠিক সেই রকমটাই কিন্তু হবে। তাই অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর সেটের পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানেও একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে দেখো ছবিটা। বলছে পাশের চিত্রে কোন ধরনের বসতিকে নির্দেশ করছে? এটা হচ্ছে নক্ষত্রাকার বসতি। এরপরে পৌর বসতির সঙ্গে সম্পর্কিত বিষয়, সেখানে বলছে স্থানাভাব, পয়ঃপ্রণালীর সমস্যা, অপরাধমূলক কাজ বৃদ্ধি, বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি। তো পৌর বসতির সঙ্গে তো সবগুলোই যুক্ত, তাই আমরা সবগুলি এটাকেই বেছে নিয়েছি। এরপরে অপশন পার্ট সিতে সেখানে কি বলছে, ভারতের কোন কোন রাজ্যে প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা সবচেয়ে বেশি ও সবচেয়ে কম? সেখানে আমরা সঠিক পাবো সব থেকে বেশি নারীর সংখ্যা কেরালা আর সব থেকে কম নারীর সংখ্যা যেখানে সেটা হচ্ছে হরিয়ানা। এরপরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক জলসেচকারী দেশ হচ্ছে মিশর। স্বাধীন ভারতের সর্বপ্রথম কার্যকরী বহুমুখী নদী পরিকল্পনার নাম হচ্ছে দামোদর উপত্যকা। একটি লৌহবর্গীয় খনিজের উদাহরণ অবশ্যই হবে হেমাটাইট। পরের প্রশ্ন, ভারতের নীল বিপ্লবের জনক হলেন অরুণ কৃষ্ণান। চলে যাচ্ছি পরেরটায়, এখানে একটা স্তম্ভ মেলাতে বলা হয়েছে, আমরা ডিরেক্ট আগে স্তম্ভটা মিলিয়ে নিই। বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র এটা হবে মথুরাতে। ওটেক এটার আমরা জানি কাভারাত্তি। সৌরশক্তি উৎপাদন কেন্দ্র এটা হবে কুর্নুল। ভূতাপীয় শক্তি উৎপাদন কেন্দ্র এটা হবে মণিকরণ। পরের প্রশ্ন, ভারতে কার্পাস উৎপাদনে সর্বপ্রথম স্থান অধিকার করে? অবশ্যই গুজরাট। পরের প্রশ্ন দেখো, বিশাখাপত্তনম, এখানে স্তম্ভ মেলানো দিয়েছে তো আমরা আগে মিলিয়ে নিই। বিশাখাপত্তনম এটা হবে স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর। এরপরে বলছে কোচি হবে আরব সাগরের রানী। তারপরে আছে পারাদ্বীপ, এটা হবে গভীর বন্দর। আর এরপরে আছে গোয়া, যেটা হচ্ছে লোহা রপ্তানিকারকের জন্য বিখ্যাত, লোহা রপ্তানিতে বিখ্যাত। নেক্সট প্রশ্ন, তরল ও গ্যাসীয় দ্রব্য পরিবহনে সর্বাধিক উপযোগী হচ্ছে নলপথ। আর এই দ্বিতীয় যে সেটটা রয়েছে 2 নম্বর মডেল সেট, তার লাস্ট প্রশ্ন, সেখানে বলা হচ্ছে ভারতের পুঁজি বাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটি? এটা অবশ্যই হবে সেবি, SEBI। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, মানে 3 নম্বর সেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর সেটটা। এখানে কি বলা হচ্ছে, ওয়েগনারের মতে মহাদেশগুলি নিরক্ষরেখার দিকে সঞ্চরণের কারণ হলো বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি। হিমদ্রোণী সিঁড়ির ঢালে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ হলো প্যাটার্ন স্টার হ্রদ।
এরপরে 3 নম্বরে দেখো সত্য মিথ্যা নির্বাচন করতে বলা হয়েছে। হিমবাহের তলায় সঞ্চিত গ্রাবরেখাকে হিমতল গ্রাবরেখা বলে, এটা ঠিক কথা। হিমদ্রোণীর তলদেশের ভূমিতে সৃষ্ট গ্রাবরেখাকে মধ্য গ্রাবরেখা বলে না, ভুল কথা। প্রধান হিম উপত্যকার মধ্যবর্তী অংশে গ্রাবরেখাকে ভূমি গ্রাবরেখা বলে, এটাও ভুল কথা। ক্রেভাসের মধ্যে সঞ্চিত গ্রাবরেখাকে হিমাবদ্ধ গ্রাবরেখা বলে, এটা ঠিক কথা। এরপরে দেখো 4 নম্বরে বলছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখার বাইরে যে সমভূমির সৃষ্টি হয় তা হলো বহির্বিধৌত সমভূমি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো এখানে বলছে নকুলদানার মতো ছোট বরফ গুটিযুক্ত অধক্ষেপণকে বলে, নকুলদানার মতো ছোট বরফ গুটিযুক্ত অধক্ষেপণকে বলে স্লিট। এরপর একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, সেটা পড়ে উত্তর করতে হবে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ড্যাশ হলে ঘনীভবন প্রক্রিয়ায় বিকাশ ঘটে 100% হলে। এরপরে 7 দাগে বলছে সমুদ্রের মহীসোপানে প্রচুর সালফার সমৃদ্ধ লবণের স্তরকে বলা হয়ে থাকে ইভাপোরাইট, ইভাপোরাইট। এরপরেরটা বিবৃতি দেওয়া রয়েছে এবং সেখানে ট্রু ফলস করতে বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সিওয়া হ্রদ বিশ্বের বৃহত্তম জোয়ার ভাটা শক্তি কেন্দ্র, এটা সঠিক। ভারতের চেন্নাইয়ের কাছে তিরুচেন্দারে ওটেক বা সমুদ্র জলে তাপীয় শক্তি কেন্দ্র গড়ে উঠেছে, এটাও সঠিক। সুইডেনে বিশ্বের বৃহত্তম সমুদ্র তরঙ্গ শক্তি কেন্দ্র গড়ে উঠেছে, এটাও সঠিক। ভারতের তামিলনাড়ুর মুপান্দাল বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র, এটাও সঠিক। এরপরে অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ ও খাদ্যরূপে সামুদ্রিক আগাছা বা সিইউড উৎপাদনে বিশ্বে প্রথম দেশ হলো চীন। এরপরের প্রশ্ন, সামুদ্রিক অবক্ষেপের গভীরতা অনুযায়ী অবক্ষেপগুলিকে সমুদ্রপৃষ্ঠ থেকে তলদেশ পর্যন্ত সঠিক ক্রমে সাজাও। তাহলে প্রথমে বলছে হেমিপিলেজিক অবক্ষেপ, তটদেশীয় অবক্ষেপ, ইউপিলেজিক অবক্ষেপ, মহীসোপান অবক্ষেপ। না, এগুলোকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে যেটা পাবো তটদেশীয় অবক্ষেপ শুরুতে হবে, তারপর হবে মহীসোপান অবক্ষেপ, তারপর হেমিপিলেজিক অবক্ষেপ, তারপরে ইউপিলেজিক অবক্ষেপ। এরপরে দেখো আবার একটা ডায়াগ্রাম আছে, চিহ্নিত অংশের জন্য সঠিক বিকল্প নির্বাচন করো। তাহলে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল দেওয়া রয়েছে, তাদের এই যে সংযোগ স্থল এখানে আমরা পাবো কি না জীবমণ্ডল। এরপরে বিবৃতি আর কারণ দেখো, বাস্তুতন্ত্র একটি উন্মুক্ত ব্যবস্থা, সঠিক কথা। কারণে বলছে বাস্তুতন্ত্রে পরিবেশের সঙ্গে শক্তি ও পদার্থ উভয়ের উৎপাদন, সরবরাহ ও প্রবাহ বজায় থাকে, এটাও সঠিক এবং ব্যাখ্যাটাও সঠিক, তাই আমরা অপশন এটাকে বেছে নেব সঠিক হিসাবে। এরপরে 13 নম্বরে দেখো লোটিক বাস্তুতন্ত্র, বেন্থিক বাস্তুতন্ত্র, তার সঙ্গে রয়েছে লেন্টিক বাস্তুতন্ত্র, পিলেজিক বাস্তুতন্ত্র। তো এর সঙ্গে আমি একটু তোমাদের মিল করিয়ে দিই, অবশ্যই এটা শুনে নাও, পারলে নোট ডাউন করে নাও। লোটিক বাস্তুতন্ত্র হবে প্রবহমান ও স্বাদু জলের বাস্তুতন্ত্র। আর এরপরে যেটা রয়েছে বেন্থিক বাস্তুতন্ত্র, এটার সঙ্গে আমরা যেটা পাবো গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র। তারপরে যেটা রয়েছে লেন্টিক বাস্তুতন্ত্র, এটা হবে উন্মুক্ত সমুদ্রের বাস্তুতন্ত্র। আর পিলেজিক বাস্তুতন্ত্র মানে হবে স্থির ও স্বাদু জলের বাস্তুতন্ত্র। এরপরে দেখো জীবভরের পরিমাণ সর্বাধিক কোথায়, উৎপাদকের, উৎপাদকের জীবভর হচ্ছে সব থেকে বেশি। এরপরে পচা পাতা থেকে, লার্ভা থেকে, ছোট মাছ থেকে বড় মাছ, এই খাদ্য শৃঙ্খলটা কি নির্দেশ করছে না, এটা হচ্ছে বিয়োজক খাদ্য শৃঙ্খল। পার্ট বিতে বলছে যুদ্ধ বিগ্রহ জনসংখ্যা বন্টনের কারণ, কি কারণ না, এটা অবশ্যই রাজনৈতিক কারণ। এরপরে দেখো আবার বিবৃতি দিয়ে দিয়েছে বেশ কিছু, সেখানে ট্রু ফলস নির্বাচন করতে বলেছে। জনঘনত্ব মানুষ ও জমির পরিমাণগত সম্পর্ক নির্দেশ করে, ঠিক। জনঘনত্ব হলো ত্রিমাত্রিক ধারণা, না, ফলস। জনঘনত্ব থেকে কাম্য জনসংখ্যার ধারণা পাওয়া যায় না, এটাও ভুল। জনঘনত্ব থেকে কোনো দেশের জনসংখ্যার চাপ সম্পর্কে জানা যায়, এটা ঠিক। এরপরে দেখো প্রজনন সময় পরিধিতে মোট জীবিত কন্যা সন্তানের সংখ্যাকে ওই সময়ের মোট মহিলা দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলে নিট পুনঃপ্রজনন হার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোনো বছরে কোনো জায়গায় মোট মৃত মানুষের সংখ্যাকে ওই এলাকার বছরের মাঝামাঝি সময়ে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে ওই ভাগফলকে 1000 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, সেটা অবশ্যই স্থূল মৃত্যু হার। এরপরে কোনো বিদেশি স্থায়ীভাবে বসবাসের জন্য অন্য কোনো দেশে চলে গেলে তাকে বলা হয় অভিবাসন। এরপরে মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠে জলবিন্দু বসতি। পরস্পর সংলগ্ন অনেকগুলি শহর ও নগরের সমন্বয়ে গঠিত পৌর বসতি, যেখানে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতির চরম বিকাশ ঘটে, তাকে বলে মেট্রোপলিস। আফ্রিকার জুলু অধিবাসীদের ক্যাল বসতি কি আকৃতির হয়ে থাকে, সেটা হচ্ছে বৃত্তাকৃতি বসতি। এবার কতকগুলো বলছে
নিম্নোক্ত শহরগুলির মধ্যে একটি দুর্গ শহর। যে শহরগুলো বলেছে কি চিতোর, পাটনা, পাঠানকোট, মহাবলীপুরম। দুর্গ শহর অবশ্যই চিতোর। ভারতের নগরায়নের সমস্যা যেগুলো দেওয়া রয়েছে দেখো সবগুলোই কিন্তু সমস্যা। কি দেওয়া আছে? বস্তি ও দখলদারি সমস্যা অবশ্যই সমস্যা, বেকারত্ব বৃদ্ধি এটাও একটা বড় সমস্যা, জল নিকাশ সমস্যা এটাও বড় সমস্যা। সুতরাং আমরা বেছে নিয়েছি সবগুলি। এবং এরপরে যে প্রশ্নগুলো রয়েছে 3 নম্বরের জন্য, 3 নম্বর মডেল সেটে, তার পার্ট সিতে চলে এসেছি আমরা। এখানে বলছে ভারতে প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা 943 জন। বিবৃতি কারণ উত্তর ভারতে নিত্যবহ খালের মাধ্যমে সব থেকে বেশি জলসেচ করা হয়, সঠিক। উত্তর ভারতে চিরপ্রবাহী নদী থেকে খালগুলি খনন করা হয়েছে, এটাও সঠিক এবং সঠিক ব্যাখ্যা, সেটাই আমরা বেছে নিয়েছি। এরপরে বলছে পশ্চিমবঙ্গ সরকার কত সালে বৃষ্টির জল সংরক্ষণের জন্য জল ধরো জল ভরো প্রকল্প গ্রহণ করেছে? 2011 সালে। তোমাদের কিন্তু এই সমস্ত প্রকল্পগুলোর কোন সময়ের সেটা একটা বলেছি, ভালো করে ডিটেলস জেনে নিতে। এরপর দেখো স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে, কয়লা CIL, খনিজ তেল এটা আমরা পাবো ONGC, প্রাকৃতিক গ্যাস এটা পাবো GAIL, আর ইউরেনিয়াম এটা পাবো UCI। এরপরের প্রশ্ন 30 নম্বর বলছে ফটোভোল্টেইক কোষের সাহায্যে কোন শক্তি উৎপাদন করা হয়? না সৌরশক্তি। পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম থেকে শেষ সময় অনুসারে ভারতের নিম্নোক্ত বিপ্লবের সঠিক ক্রম সাজাও। এখানে অনেকগুলো বিপ্লবের কথা বলেছে, যেমন এখানে যেগুলো দিয়েছে তার মধ্যে আমরা সঠিক হিসেবে যদি সাজাই তাহলে পাবো একদম শুরুতেই হয়েছিল আমাদের সবুজ বিপ্লব, তাই আমরা বলেছি ডক্টর MS স্বামীনাথনের নেতৃত্বে ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব ঘটেছিল, এটা আগে বাঁচবো। তারপরে বলছে ডক্টর ভার্গিস কুরিয়ানের নেতৃত্বে ভারতের দুগ্ধ উৎপাদনের জন্য শ্বেত বিপ্লব ঘটেছিল। তারপর অনগ্রসর কৃষি এলাকাতে আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ করে পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার মাধ্যমে দীর্ঘস্থায়ী কৃষি উন্নয়ন পরিকল্পনার জন্য দ্বিতীয় সবুজ বিপ্লব ঘটেছিল। আর তারপরে একদম লাস্ট সেটা হবে কি ডক্টর অরূপ কৃষ্ণনের মাধ্যমে ভারতে মাছ উৎপাদনে নীল বিপ্লব ঘটেছিল। এরপরে দেখো বলছে সঠিক বিকল্পটি নির্বাচন করে চিত্রে জিজ্ঞাসিত ফসলের ক্ষেত্রে প্রথম স্থানাধিকারী রাজ্য। তাহলে এখানে বলেছে কার্পাসের ক্ষেত্রে গুজরাট, ইক্ষুর ক্ষেত্রে উত্তরপ্রদেশ, পাটের ক্ষেত্রে জানতে চেয়েছে, অবশ্যই এটা হবে পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম আভ্যন্তরীণ জাতীয় জলপথ, এটা হবে এলাহাবাদ থেকে হলদিয়া। এরপরে ভারতে কত সালে ইমেল চালু হয়েছিল? এটা হচ্ছে 1971। বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য সংস্থার নাম অবশ্যই হবে WTO। এই হচ্ছে আজকে তোমাদের জন্য নিয়ে আসা 3টে মডেল সেট, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে দেখিয়ে দিলাম, রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। যদি তোমরা এগুলো আরও পেতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাও।